হ্যালো। তাহলে সবাই ঠিকঠাক? একদম গুড অ্যান্ড ফাইন। শরীর, মন, স্বাস্থ্য সবার খুব ভালো আছে। তা আজকে আমাদের যে আলোচনার জায়গাটা থেকে শুরু করছি আমরা, সেটা কি? ভেক্টর। ক্লাস 11 ইম্পর্টেন্ট। ইউনিট 2 একদম প্রথম দিকে আমরা ভেক্টর শিখি এবং এটা শিখব কেন? তার কারণ ক্লাস 11 এবং ক্লাস 12 এ আমরা এক ফোঁটা এগোতে পারবো না ভেক্টর ছাড়া। ভেক্টর ছাড়া যদি আমরা এক ফোঁটা এগোতে না পারি তাহলে আমাদের উচিত ভেক্টর শেখা। ভেক্টরটা শেখা উচিত। তো সেই জন্য আমরা কি করব, আজকে ভেক্টরের বেসিক কনসেপ্ট ভেক্টর পার্ট 1 এ আমরা যেটা আলোচনা করতে চলেছি, স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার, মাল্টিপ্লিকেশন বাই মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার, কিন্তু এটা মাথায় রেখো, নট ভেক্টর উইথ ভেক্টর। ওটা আমরা পরে আলোচনা করব ধীরে ধীরে। যাই হোক, তাহলে আমরা কি দেখছি না, ভেক্টর তো আমরা শিখতে চলেছি। তো কিন্তু তার আগে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একটু হিস্ট্রি আলোচনা করবো। হিস্ট্রি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, তো হিস্ট্রিতে একটুখানি যাওয়া যাক। হিস্ট্রি কেমন জিনিস দেখো, এই যে ভেক্টরের কনসেপ্টটা আমরা মডার্ন এরা যেটা, মডার্ন যুগ যেটা, সেখানে শুরু হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1। এটা সলিউশন কত হবে? এক্স এর ভ্যালু কত? সলিউশন মানে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত হচ্ছে? প্লাস মাইনাস রুট ওভার অফ -1। এই যে রুট ওভার অফ -1, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের বাস্তব কোনো সংখ্যার সঙ্গে ম্যাচ করে না। মানে কোনো সংখ্যা স্কোয়ার করলে -1 হয় না। সো প্রথম দিকে যেটা বলা হলো সেটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার বা একটা অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা, যে সংখ্যাটা ওই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে গিয়ে এসেছে, আদারওয়াইজ এটার কোনো মানে নেই। কিন্তু ম্যাথামেটিশিয়ান তারা খুব স্টাবার্ন হয়, খুব জেদি হয়, তো তাদের জেদ ভয়ঙ্কর। তো তারা বললেন যে আচ্ছা, নাম্বার লাইন আমরা জানি যেখানে আমরা রিয়েল নাম্বারগুলোকে এইভাবে সাজাই, 1 2 3 4 এভাবে সাজাই। ওকে, তো এইটাকে, অর্থাৎ এই যে রুট ওভার -1 যেটাকে আই হিসাবে লেখা হলো, ইমাজিনারি নাম্বার, এটাকে সাজাবো কি করে? এটাকে আমরা সাজাবো কি করে? সাজাবই। তো গজ নামক একজন ম্যাথামেটিশিয়ান, গজ, গজের কথা আমরা ক্লাস 12 আবার পড়বো, খুব ভালোভাবে পড়বো। গজের একটা থিওরেম পড়তে হবে ফিজিক্সে। গজ থিওরেম একটা বিরাট দারুণ জিনিস। যাই হোক, গজ বললেন ওকে, আমি একটুখানি বুদ্ধি খাটাই। গজ বুদ্ধি খাটিয়ে করলেন কি, উনি নাম্বার সিস্টেমটাকে 2 ডাইমেনশন নিয়ে চলে এলেন। উনি বললেন 2 ডাইমেনশন নাম্বার সিস্টেম, এই বরাবর হচ্ছে আমার রিয়েল নাম্বারসটা, অর্থাৎ যেটা আমাদের নাম্বার লাইন, এই লাইনটা, এই লাইনটাকে উনি টেনে নিয়ে আসলেন এখানে। এই বরাবর যেটা সাজালেন সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বারদের সাজালেন এই বরাবর। ইমাজিনারি নাম্বার কারা কারা হচ্ছে? যেমন ধরো আই, 2i, 3i ইত্যাদি ইত্যাদি। মানে আই মানে 1 2 3 4, এই কোএফিসিয়েন্টগুলো 1 2 3 4, মাঝে যে কোনো ভ্যালু হতে পারে, অসুবিধা নেই। তো তখন এই যে একটা উনি একটা অদ্ভুত নাম্বার সিস্টেম তৈরি করলেন, 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম, সেখানে একটা কোনো একটা নাম্বারকে উনি বোঝাতে চাইছেন, কিন্তু একটা পয়েন্ট যেটা একটা নাম্বার, সেই নাম্বারটাকে উনি বোঝানোর জন্য প্রথম ভেক্টরের কনসেপ্টে নিয়ে আসলেন। এরকম তারা বাঁকা লাইন নয়, বা স্ট্রেট লাইন। আরেকবার ট্রাই করে দেখি। বাবা, বেরিয়ে চলে গেল, যাকে। তো উনি এটাকে কনসেপ্ট করে ফেললেন। ভেরি গুড। তো ম্যাথামেটিশিয়ানরা তো বসে থাকার লোক নয়, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 করতে হবে, 3 থেকে 4। তো খুব ভালো কথা। তো হ্যামিল্টন আর একজন ম্যাথামেটিশিয়ান, হ্যামিল্টন কি বললেন? হ্যামিল্টন বললেন ওকে, আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে কি, 3 ডাইমেনশন, 3D বানাতে যাচ্ছি। তো 3D বানাতে গিয়ে তিনি করে ফেললেন 4D। তিনি বানালেন 4D। ভেবে দেখো, 1 2 4, 3 মিসিং। তো হিলবার্ট এর কথা আমি, সরি হিলবার্ট নন, হেভিসাইড। তো হিলবার্ট বারবার চলে আসেন। হিলবার্ট একজন অসাধারণ ম্যাথমেটিশিয়ান, নাম যখন এলোই, একজন অসাধারণ ম্যাথমেটিশিয়ান, একটু হায়ার ম্যাথমেটিক্সের অংশ। আমি হেভিসাইডের কথা বলছি। তো হেভিসাইড নামক একজন স্বশিক্ষিত
একজন ম্যাথমেটিশিয়ান এবং পদার্থবিদ, তিনি হ্যামিল্টনের এই 4D কনসেপ্টটাকে একটু তীব্রভাবে সমালোচনা করলেন। তিনি বললেন যে হ্যামিল্টন কি করেছেন না, স্কেলার বলে একটা জিনিস রেখেছেন, তার সাথে উনি অ্যাড করেছেন আর একটা জিনিসকে, সেটা হচ্ছে যেটা ডিরেকশন ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা এখন চিনব ভেক্টর বলে। ডিরেকশনের সঙ্গে সঙ্গে উনি স্কেলারের সাথে সাথে উনি ভেক্টর বলে একটা জিনিসকে অ্যাড করে দিয়েছেন, মানে যার ডিরেকশন আছে এবং ডিরেকশন নেই, দুটোকে ধরে অ্যাড করে উনি বলে দিলেন 4 ডাইমেনশন। তো আমাদের হেভিসাইড সাহেব তিনি একটুখানি আপত্তি জানালেন এবং তিনি বললেন যে না, দরকার নেই, আমরা এই 3 ডাইমেনশনের ব্যাপারটাকে 3 ডাইমেনশনই রাখতে হবে। তিনি নিয়ে চলে এলেন ভেক্টর। ভেক্টরকে উনি নিতে গিয়ে করলেন যেটা, সেটা হচ্ছে এরকম একটা কনসেপ্ট নিলেন, 3 ডাইমেনশনের একটা ফিগার আনলেন, যার প্রতিটা লাইন হচ্ছে একটা করে রিয়াল নাম্বার লাইন। তো তখন যখন আমি এখানে একটা বিন্দুকে কথা ভাবছি, সেই বিন্দুটাকে ভাবতে হলে আমাকে আমাকে এইভাবে লম্বাভাবে কিছু লম্ব টানতে হবে। ডেকার্তের বিখ্যাত কার্তেসিয়ান কোঅর্ডিনেটের মতোই বলবো। তো কি হলো কি, তাহলে এখান থেকে এই যে বিন্দুটা, এই যে ব্যাপারটা চলে এলো, এই বিন্দুটাকে, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এই যে জিনিসটা কিন্তু এখন জাস্ট গল্পের ছলে যেটুকু বলা যায়। তো এইখানে যেটা আছে, এইটা হচ্ছে একটা ভেক্টর, 3D ভেক্টর। ওকে, এইটা হচ্ছে গসের ভেক্টর বা গসের ইমাজিনারি নাম্বারের ভেক্টর। আর এইখানে যে কোনো একটা লাইন নিয়ে নাও, সেটা হচ্ছে আমাদের নর্মাল রিয়াল নাম্বার। তাহলে আমাদের হেভিসাইড সাহেব যেটা করলেন সেটা হচ্ছে এইভাবে বিষয়টাকে সাজিয়ে ফেললেন। হেভিসাইড, আমার লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো হেভিসাইড সাহেব এভাবে সাজালেন, বেশ মজার বিষয় হেভিসাইড সাহেবের কাজ। এবার এখানে তো শেষ হয় না, বললেই তো আর হলো না যে তুমি একখানা যা হোক একখানা বানিয়ে দিলে তো আর হয়ে গেল। আমি যতদূর জানি যে 1800 শেষের দিকে, 1800 মানে 1900 সামান্য কিছু আগে, প্রথম বোধহয় ইতালিতে এই পদ্ধতি দিয়ে বিজ্ঞানীরা ব্যবহার করা শুরু করলেন এবং দেখলেন যে তড়িৎ চুম্বক, তড়িৎ ও চুম্বকে এই বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের বুঝতে সাহায্য করছে এইটা ব্যবহার করলে। ইতালিয়ান বিজ্ঞানীরা দেখলেন, রাশিয়ান বিজ্ঞানীরা দেখলেন, দেখে মোটামুটি এখন ভেক্টর যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভেক্টর ছাড়া পদার্থবিদ্যার আলোচনা নিষ্ফল। নিষ্ফল এই কারণে যে বোঝাই যাবে না, অনেক ইজি, অনেক ব্যাপারটা ইজি। তো আমাদের দৈনন্দিন জীবনে এরকম ভেক্টরের ব্যবহার আমরা করে থাকি। কীরকম সেটা না, ধরো তুমি তোমার বন্ধুকে বললে, দেখ আমার বাড়ি যেতে হলে তোকে স্টেশনে আসতে হবে বা বাস ধরে আসতে হবে, এটা একটা বাস, খুব বাজে বাস, হ্যাঁ মানে দেখতে বাজে, এমনি বাজে বাস, তোকে একটা বাসে করে আসতে হলো। এসে তুই যেটা করবি সেটা হচ্ছে নর্থে যাবি। এবার নর্থ কোন দিক, সে এবার নর্থ সাউথ তোমার দেখে ফেলতে হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এভাবে থাকে। তো নর্থের দিকে যাবি প্রথমে, বেশ নর্থের দিকে গেল, তো তারপর ইস্টে যাবি, ইস্টে গেল, দাঁড়াও তখন শেষ হয়, নর্থে কতটা যাবে, ও তো অনন্তকাল চলে যাবে। বলো 100 মিটার নর্থে যাবি, 50 মিটার ইস্টে যাবি, গিয়ে তুই আবার কি করবি, এটা সাউথে আসবি 3 মিটার, তারপরে কি করবি, তারপর তুই ওয়েস্টে যাবি, ওয়েস্টে গিয়ে ওয়েস্টে 2 মিটার গেলে আমার বাড়ি। তাহলে এই যে ডিরেকশনটা তোমার দেওয়া হলো, তুমি এখান থেকে বলতেই পারতে 150, 150 আর 5-এ 155, তুমি বলতেই পারতে যে এই যে বাস স্ট্যান্ডে তুই নামলি, বাস স্ট্যান্ড থেকে 155 মিটার দূরে, বাস স্ট্যান্ড থেকে 155 মিটার দূরে যে কোনো জায়গা হতে পারে, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাবে 155 মিটারে। তো 155 মিটার কোন দিকে কি বৃত্তান্ত তোমাকে জানতে হলে কি করতে হচ্ছে, ডিরেকশন বলতে হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ডিরেকশন দিয়ে থাকি, দিক দিয়ে থাকি, ডিরেকশনে বাংলা হচ্ছে দিক, দিক দিয়ে থাকি, দিক ছাড়া তো চলে না। যাই হোক, পরবর্তীকালে দেখা যাচ্ছে ভেক্টর এবং স্কেলারে এই ডিভিশনটা খুব ভীষণ কাজে লেগে যাবে, আমাদের আমাদের ভীষণ কাজে লাগতে চলেছে। তো আমি জাস্ট আজকে বেসিকটুকু আলোচনা করতে চলেছি। আমি ধরে নিচ্ছি তোমরা এটা জানো, অনেক খুব ভালো করে জানো, আমি ধরে নিচ্ছি। তো আমরা এবার স্কেলার রাশি দেখি,
যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তাদের স্কেলার রাশি বলা হয়। একদম বইয়ের ডেফিনিশন, এর মধ্যে আলাদা কিচ্ছু নেই। বইয়ে যা আছে একদম বলতে পারো সেরকমই লেখা, যে যেসব রাশির মান আছে কিন্তু দিক নেই। এবার রাশি কি আবার জিজ্ঞেস করো না, কারণ রাশি জানার কথা। আচ্ছা চলো রাশি বলে দিই। যা মাপা যায় তাই রাশি। আলু মাপা যায়, তাই আলু রাশি। আলু কি মাপা যায়? না, আলুর কিছু প্রপার্টি মাপা যায়। আলুর ওজন মাপা যেতে পারে, আলুর দৈর্ঘ্য মাপতে পারো কেউ। অর্থাৎ যে প্রপার্টিটা মাপছো সেটা হচ্ছে রাশি, আলু নিজে রাশি নয়। বুঝে গেল? তা রাশি সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করছি না। যাই হোক, যাদের রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে বলা হবে স্কেলার রাশি। তো এখন এদের কিছু প্রপার্টি সম্পর্কে আমরা জানি, যে প্রপার্টিগুলো খুব খুব কাজে লাগবে। প্রথমত ডেফিনিশনেই বলা আছে মান আছে কিন্তু দিক নেই, বাট এখানেই শেষ না। স্কেলার কোয়ান্টিটিতে প্রকাশ করা হয় কিভাবে? না, নাম্বার দিয়ে। স্কেলার কোয়ান্টিটিটা হচ্ছে কি? নাম্বারস। কোন নাম্বার? কোয়ান্টিটিস আর নাম্বারস। আচ্ছা, আমি না কখনো বাংলা কখনো ইংরেজি লিখে ফেলবো, তো কিছু মনে করো না, অভ্যাস খুব বাজে, বাংলা ইংরেজি নিয়ে বাংরেজি হয়ে যায়। নাম্বারস মানে এখানে কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, দুই হতে পারে। এই পয়েন্টটা খেয়াল রেখো, এই পয়েন্টটা আমাদের খুব খুব মানে একটা প্রাসঙ্গিক পয়েন্ট হতে চলেছে। স্কেলাররা জাস্ট নাম্বার দিয়ে প্রকাশ করা হবে, এবং এরা পজিটিভ এবং নেগেটিভ দুই হতে পারে। যেমন +2 কিলোগ্রাম, +2 দিলাম কেন? এই পজিটিভ, তো পজিটিভ বোঝানোর জন্য। +2 কিলোগ্রাম, এটা যদি কোনো বস্তুর ভর হয়, এটা কিন্তু একটা স্কেলার রাশি। 32 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বা -32 ডিগ্রি করে দিই, এটা কিন্তু একটা স্কেলার রাশি। টেম্পারেচার, টেম্পারেচার স্কেলার রাশি। ভর স্কেলার রাশি, কারণ এদের কোনো দিক নেই। তুমি যেদিকে মাপো, তোমার ডান দিকেও যদি 2 কিলো ঝোলাই আর বাঁ দিকে 2 কিলো ঝোলাই, আলাদা কিছু হবে না, দুটোই 2 কিলো। যদি এটা ভেক্টর হতো তাহলে আলাদা হতে পারতো। এবং টেম্পারেচার, টেম্পারেচার সেম, তোমার বাঁ হাতে টেম্পারেচার যা ডান হাতে টেম্পারেচার দেয়, এটা এক্সপেক্টেড যদি না হয় তাহলে চিন্তার বিষয়, খুব চিন্তার বিষয়। তো সেকেন্ডলি যে ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে, এই যে পয়েন্টটা, যে জাস্ট এরা যেহেতু নাম্বার, সুতরাং নাম্বারদের মতন করে এরা কাজ করবে, নাম্বারদের মতন করে এরা কাজ করবে। অর্থাৎ নাম্বারদের যে অ্যালজেব্রাটা আছে, নাম্বারস অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রা যেটা আমরা শিখে এসেছি, নাম্বারসরা যে অ্যালজেব্রা মানে, যে অ্যালজেব্রা মানে, স্কেলাররাও সেই অ্যালজেব্রাই মানে, স্কেলার অ্যালজেব্রা। বীজগণিতে আমরা যা জেনেছি সেটাই, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই সমান সমান ওয়াই এক্স, তারপরে এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়াই প্লাস এক্স, ইত্যাদি ইত্যাদি যা জেনেছি আমরা সেগুলোই। তারপরে এক্স প্লাস ওয়াই, এটাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব মজা আছে, এটা হয়তো একটা পরে ভিডিও বা তারপরে ভিডিওতে এই মজাটা হবে। এটা সমান কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × xy, হয়তো। এই যে বিষয়গুলো সেগুলো যেখানে আলোচনা হবে সেটা স্কেলার। স্কেলাররা এই নিয়মগুলো মানবে, একদম খুব পরিষ্কার। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মানে না, ডিরেক্টলি মানে না, জেনারেলি মানে না, স্পেশাল কন্ডিশনে মানে। কিন্তু আমরা সাধারণভাবে বলবো ভেক্টরের এই নিয়মটা কিন্তু মানে না, স্পেশালি এই নিয়মটা বলছি আমি। আদার নিয়মগুলো আমরা আলোচনা করব, তখন দেখতে পাই কিছু মানে কিছু মানে না, কিছু স্কেলারের মতনই, কিছুটা একেবারেই আলাদা। তো সুতরাং আমরা কি বুঝলাম? স্কেলারগুলো কিন্তু স্কেলার অ্যালজেব্রা বা নর্মাল অ্যালজেব্রার মতনই কাজ করতে থাকে। ক্লিয়ার? তাহলে এখন আমরা আসি আমাদের নেক্সট টপিক, ইন্টারেস্টিং হট টপিক আর কি, অ্যাকচুয়ালি আজকের হট টপিক। সেটা কি না, ভেক্টর। ভেক্টর কাকে বলছি? না, যে সকল রাশির মান এবং অভিমুখ দুই আছে, মানও আছে অভিমুখও আছে, তারা হচ্ছে ভেক্টর। শুধু সেটুকুই না, তার সাথে আরো একটা ইনক্লুড করা হচ্ছে যারা ত্রিভুজ সূত্র মেনে চলে। এই ত্রিভুজ সূত্র জিনিসটা আবার কি রে বাবা? ত্রিভুজ সূত্র জিনিসটা কি সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, তাহলে বুঝতে পারবো। কারণ নতুন টপিক, নতুন নতুন অনেক কিছু আসবে যারা ত্রিভুজ সূত্র মেনে চলে।
ডেফিনেশন মাত্র। ওকে, তা এর যে প্রপার্টিগুলো সেগুলো আমরা একটু আলোচনা করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আলোচনার আগে যেটা দরকার সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমি এটা লিখবো কিভাবে, স্ক্রিপ্ট যেটা বলে। ম্যাথামেটিক্স একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের প্রতিটা ল্যাঙ্গুয়েজই সাধারণত একটা স্ক্রিপ্ট আছে। বেশ কিছু ল্যাঙ্গুয়েজ যদি আছে দুনিয়াতে যাদের ল্যাঙ্গুয়েজ যাতে মুখে বলা হয় কিন্তু স্ক্রিপ্ট নেই। তো ম্যাথামেটিক্স সেরকম নয়, ম্যাথামেটিক্সের একটা স্ক্রিপ্ট আছে। তো ভেক্টরকে কীভাবে লেখা হয় না, কোনো একটা যে কোনো তুমি একটা অ্যালফাবেট লিখলে, মাথায় তীর চিহ্ন দিয়ে দিলে, এটা একটা ভেক্টর হয়ে গেল। তুমি বললে আমি এটা কেন দেবো, আমি বাংলায় লিখবো, লেখো, কোনো অসুবিধা নেই, এটা একটা ভেক্টর। ক ভেক্টর বা ভেক্টর ক, এটাকে আমরা পড়বো হচ্ছে ভেক্টর 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 এ। এটা কি পড়বো, ভেক্টর ক, তাই না? অ্যাবসার্ড লাগছে? অ্যাবসার্ড লাগা উচিত না, কারণ তুমি যখন অ্যালজেব্রা ইউজ করেছো তখন এক্স ওয়াই জেড যদি ধরতে পারো তো তখন ক খ গ ঘ ধরতে পারো, কোনো সমস্যা নেই, ম্যাথামেটিক্যালি কোনো সমস্যা নেই, ঠিক আছে? আলফা বিটা গামা যদি তুমি ধরতে পারো তো ক খ ধরতে পারো, অ ধরতে পারো, তোমার ইচ্ছে, কোনো প্রবলেম নেই এখানে। যাই হোক, তাহলে ভেক্টরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করছি না, একটা অ্যালফাবেট যে কোনো কিছু একটা লিখছি, তার মাথায় একটা তীর চিহ্ন দিয়ে বলে দিচ্ছি আচ্ছা এটা ভেক্টর। আমার আর এক্সট্রা কিছু দরকার পড়ছে না বলার, হয়ে গেল এটা। এখন ভেক্টরে তো একটা মান থাকবে, কারণ এই যে বলেছি আমি ডেফিনেশনে মান আছে, তাই না? এই যে মানের কথা, ওর তো মান আছে, মান সম্মান। তো মান সম্মান যখন আছে তখন এই মান সম্মান নিয়ে একটু দেখা যায়। ভেক্টরের মান যেটা, সেটাকে লেখা হয় সাধারণত, একটা ভেক্টর লেখা হলো, তার দুপাশে দুটো দাগ দেওয়া হয়, একে পড়া হয় মডে, এবং এটা সাধারণভাবে লেখা হয় হচ্ছে শুধু এ দিয়ে, মাথায় তীর চিহ্ন দেওয়া হয় না। এবং মজা হচ্ছে যে ভেক্টরের যে মান, ভেক্টরের মান কি হবে, অবশ্যই কোনো নাম্বার তো হবে, মান ইজ এ নাম্বার, এখানেই শেষ নয়, ইম্পর্টেন্টলি অলওয়েজ পজিটিভ নাম্বার। কখনো কোনো ভেক্টরের মান নেগেটিভ হবে না। মনে করে দেখো, আগেরবার বলেছিলাম পজিটিভ বা নেগেটিভ দুই হতে পারে স্কেলারের ক্ষেত্রে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে হবে না, হবে না, হবে না। পরিষ্কার করে বুঝে নাও, এটা হতে পারে না, যা হতে পারে না তা হতে পারে না। কেন হতে পারে না পরে করবো আমরা যখন একটা ভেক্টরকে নেব, নিয়ে পরে যখন মান নির্ণয় করব কিভাবে করতে হয় পদ্ধতিগতভাবে, তখন তুমি দেখতে পাবে হয় না, করতে পারবে না, এটা নেগেটিভ করতে পারবে না, সহজ কথা। তা ভেক্টরে যখন মান এবং দিক দুই আছে, মানেরা কি করছে, মানেদের যে যোগ বিয়োগ, মানের যে নিয়ম এবং দিকের নিয়ম তো এক হওয়া উচিত নয়, তাই না? মানে নিয়ম এবং দিকের নিয়ম তো এক নাও হতে পারে। তাহলে আমাদের এখানে কিন্তু স্কেলার অ্যালজেব্রা কাজ করবে না। নর্মাল অ্যালজেব্রা, যেটা আমরা জানি এতকালে আমাদের বিদ্যা, নর্মাল অ্যালজেব্রা নট ওয়ার্কিং, এটা নট ওয়ার্কিং, পুরোপুরি নট ওয়ার্কিং। অ্যাকচুয়ালি আমরা পরে দেখব যে ভেক্টর অ্যালজেব্রার স্পেশাল কেস হচ্ছে আমাদের নর্মাল অ্যালজেব্রা। আমাদের তৈরি করতে হবে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা, ক্লিয়ার? ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা মানে হচ্ছে ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিতে একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে নর্মাল অ্যালজেব্রা, আমরা যেটা শিখেছি। তার মানে আমরা সাধারণ একটা স্পেশাল কন্ডিশন থেকে আমরা জেনারেল কন্ডিশনের দিকে ধীরে ধীরে যাচ্ছি। ভেক্টর অ্যালজেব্রা এখানে শেষ নয়, এরপর আরও অ্যালজেব্রা আছে, আরও হায়ার অ্যালজেব্রা, যারা পরবর্তীকালে দেখবে যে তারা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা ফরমেশনের জন্য দায়ী। নর্মাল অ্যালজেব্রাও একইভাবে ফরমেট করা যায় আর কি ওই হায়ার অ্যালজেব্রাগুলোকে, বাট এখন অবধি সেগুলো তো তোমাদের দরকারও নেই, জাস্ট আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি মাত্র। যাই হোক, তাহলে এই হচ্ছে ভেক্টর এবং স্কেলারের অরিজিনাল কনসেপ্টটা হচ্ছে এখানে, বুঝে গেল? ঠিক। এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন যে সমস্ত এক্সামে আসে, মানে কম্পিটিটিভ এক্সামগুলো, ক্লাস 12-এর পর কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ ডাক্তার হতে চাও, কেউ মুক্তার হতে চাও, কেউ কিছু একটা হতে চাও, তো যখনই তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমার সায়েন্সের কোশ্চেন আসে, তো ফিজিক্সের কোশ্চেন থাকবেই, তোমার কিন্তু
এই আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেল? এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখানে দেখতে পাচ্ছ দুখানা ভেক্টর আমি আগে থেকে এঁকে বসে আছি, কারণ বারবার কি বলে ফেলবো। এইটা হচ্ছে একটা ভেক্টরে এই যে মাথাটা, এই যে পিছনটা, এটাকে আমরা বলবো টেল বা লেজ বা লেজ। আর এই যে মাথা যেখানে তীর চিহ্ন দেওয়া আছে সেই তীর চিহ্নটাকে আমরা কি বলবো? অ্যারো বা হেড, অ্যারো বা মাথা বলবো। তো এই ছবিগুলো কি যে আমি এঁকেছি এগুলো মানে আছে নাকি যেমন ইচ্ছে তেমন? না, যেমন ইচ্ছে তেমন তো অবশ্যই নয়। ধরে নাও আমাকে যেটা আঁকতে হয়েছে, এই ধরে নিতে বলছি কারণ আমি এখানে স্কেল দিয়ে মেপে দেখাতে পারবো না। এই যে আমি এই দুটো দাগ টানলাম, দাগটা বোধহয় লালে লালে লাল হয়ে গেল, তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, তো আমি একটু অন্য কালার নিই, একটু লাইট গ্রিন। লাইট গ্রিন কালারটা খুব সুন্দর কিন্তু। তো যাই হোক, লাইট গ্রিন কালার, সরি কি বলছি, তো লাইট গ্রিন কালার দিয়ে আমি দুখানা এই দাগ টেনে দিলাম। এখানে যদি তুমি স্কেল বসাও, স্কেল বসিয়ে যে মাপটা পাবে, যে নর্মাল স্কেল দিয়ে যে মাপটা পাবে, ধরে নাও তুমি পেলে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই ভেক্টরটার মান হচ্ছে 10 একক ইউনিট। আমি ইউনিটে যাচ্ছি না, কারণ কি ফিজিক্যাল কোয়ান্টিটি হবে তার উপর নির্ভর করে তোমার ইউনিট চেঞ্জ হবে। ধরে নাও 10 সেন্টিমিটার তোমার স্কেলে দাঁড়ালো, তুমি এটাকে 10 ইউনিট বলবে পার্টিকুলার ভেক্টরের ক্ষেত্রে। এবং এই যে তীর চিহ্ন বোঝাচ্ছে যে ভেক্টরটা কোন দিকে। কোন দিকে মানে কি? আমি খুব সহজ কথা বলি, তোমাকে কেউ ধাক্কা মারলে তুমি কোন দিকে যাবে? তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো এবং তোমাকে কেউ ধাক্কা মারলো পিছন থেকে, কোন দিকে যাবে? সবসময় সামনের দিকে যাবে। তার একটা দিক এলো তো, তোমাকে ধাক্কা মারলো কোথায়? তোমাকে পিছন দিকে ধাক্কা মেরেছে, দেখো পিছন দিকে, শব্দগুলো বোঝো, পিছন দিকে, ওখানে দিক তোমার উল্লেখ করা হচ্ছে। তুমি হুমড়ি খেয়ে পড়বে কোথায়? সামনের দিকে। দিক দিক দিক, বোঝা যাচ্ছে? দিকটা আসছে কেন বোঝো। একদম বেসিক কনসেপ্ট, যেটা আমাদের সাধারণ প্রতিদিন কাজে লাগে, প্রতিদিন 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 আমরা এটা করে থাকি। তাহলে এর একটা দিক আছে, কি প্রয়োগ করা হলো? একটা বল প্রয়োগ করা হলো, বল। বল মানে ফোর্স, ইংরেজি বল নয়। সেই বল যখন প্রয়োগ করা হলো, তুমি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়লে, তাহলে দিক আছে। ধরো এটা সেরকম একটা যদি বল হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 10 নিউটন বল। 10 নিউটন এর মান, এবং এর ডিরেকশন এদিকে, তাই তো? এই ডিরেকশন কোন দিকে? এইদিকে। ছবি থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, এবির মান, এ বি ভেক্টর, এ বি ভেক্টরের মজাটা দেখো, এ থেকে বি, বি থেকে এ নয়। তুমি বললে আচ্ছা এ বি আছে, আমি বি এ লিখে দিই। বি এ হলে অন্য ভেক্টর, বি এ হলে অন্য ভেক্টর, বি এ ইজ নট ইকুয়ালস টু এ বি। এটা এক জিনিস নয়, যেটা সাধারণ সরলরেখার ক্ষেত্রে হয়ে থাকে। এ বিও যা, বি এও তাই। বি এ আর এ বি সমান এখানে হয় না। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিভাবে নিয়মগুলো তৈরি হচ্ছে? পার্থক্যগুলো বুঝতে পারছো? এটা সাধারণ যে কোনো স্কেলে তুমি রেখা টানলে যেটা হবে, এটা তা হবে না। বি এ আর এ বি এক নয়। বি এ মানে হচ্ছে বি থেকে এতে, বি থেকে তুমি এতে আসছো, অর্থাৎ তুমি শিয়ালদা থেকে হাওড়া যাচ্ছ না হাওড়া থেকে শিয়ালদা যাচ্ছ, এটা জরুরি। ঠিক আছে? উল্টোটা করে দিলে তো হবে না, তোমাকে যেতে হবে শিয়ালদা থেকে হাওড়াতে। তোমার তোমার যাওয়ার কথা শিয়ালদা থেকে হাওড়াতে। তুমি তা না করে করলে, তুমি হাওড়া পৌঁছে গেলে আগে, হাওড়া থেকে শিয়ালদা গিয়ে পৌঁছালে, কি হবে? এফেক্টটা কি হবে? তোমার ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়বে, তুমি শিয়ালদায় গিয়ে বসে আছো কেন? এক জিনিস তো নয়। এই ভেক্টরটা দেখো, সিডি ভেক্টর যেটা, এই সিডি ভেক্টরের যে মানটা আমরা লিখব করে মড দিই। এটা আমি ছবি থেকেই বুঝতে পারছি এটা বড়, কার থেকে? এবি থেকে। ওকে, ডিসি ভেক্টরের বেলা কি হবে দেখো, যেহেতু আমি বললাম যে মানটা কিন্তু এই দৈর্ঘ্যটা তুমি এপাশ থেকে মাপো আর ওপাশ থেকে মাপো, একই তো ব্যাপার। তার মানে সিডির যে মান এবং ডিসির যে মান সেটা কিন্তু সমান। তাহলে এ বি আর বি এর মানটা সমান, মড ভ্যালু সমান, তারা সমান নয়। সমান নয় মানে সমান নয়। ওকে, এটুকু পরিষ্কার?
এবার দেখো এখানে আমি আরো কিছু ভেক্টর রেখেছি, আরো কিছু 1 2 3 4 5 5টা ভেক্টর। এই ভেক্টরগুলোর মধ্যে একটা মজা আছে। কি মজা আছে? অবভিয়াসলি মজা তো মজাই। জীবনে যদি মজাটাই না পাও তাহলে কি পেলে? দেখো, এ এবং ই ভেক্টর একই রেখার উপরে রয়েছে, তাই না? এ বি সি ডি, দিকের কথা ভেবো না এখন, দিকের কথা আমরা পরে আলোচনা করবো। আগে দেখো এদের ওরিয়েন্টেশনটা দেখো। এরা সমান্তরাল, এবং যেহেতু এরা সমান্তরাল অথবা কি আছে না একই রেখার উপরে রয়েছে। তুমি যদি এখান থেকে একটা রেখা টানতে থাকো, দেখো এই দুটো একই রেখার উপরে আছে। সমান্তরাল অথবা একই রেখাংশের উপর অবস্থিত, একই রেখাংশের উপর অবস্থিত ভেক্টরস, তাই তো? এই ভেক্টরগুলো হচ্ছে সমরেখীয় ভেক্টর। সমরেখীয়, সমরেখায় ভেক্টর, সমরেখীয় ভেক্টর। কিরকম ব্যাপার? রাস্তা আছে, রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, ওয়ান ওয়ে রাস্তা, সব গাড়ি একই দিকে যায়, এবং সমান্তরালই যাবে, নইলে ধাক্কা খাবে নাকি? হয় পাশাপাশি সমান্তরাল যাবে, নয়তো একই লাইন দিয়ে যাবে। তাহলে এই গাড়িগুলোর যে বেগ বলো যাই বলো না কেন, আমরা এটা কি বলতে পারি? এটা সমরেখীয় ভেক্টর। ওর বেগ বা যে প্রপার্টিটা মাপবো আমরা সেটা সমরেখীয় ভেক্টর। তার মধ্যে থেকে একজন কিন্তু এই ছবিতে একটুখানি বিগড়েছে। সে কি করেছে? সে উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, সমরেখীয় বটে, ও সমরেখীয়, কিন্তু ও উল্টো দিকে যাচ্ছে। তাই উল্টো দিকে গেলে তাকে আমরা কি বলবো? ও বিপরীতগামী ভেক্টর। বিপরীত ভেক্টর বলবো না, বিপরীতগামী ভেক্টর মাত্র। এই শব্দটা তুমি কোথাও পাবে কিনা জানি না, কিন্তু আমি জাস্ট ইউজ করছি তোমাদের বোঝানোর জন্য। বিপরীতগামী, বিপরীত দিকে যাচ্ছে এই ভেক্টরটা। অর্থাৎ এ বি সি ডি ই তিনজনেই সমরেখীয় ভেক্টর, শুধু ডি ভেক্টরটা উল্টো দিকে যাচ্ছে। ছবি তাই বলছে, তীর চিহ্ন দেখে তো ছবি বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে, তাই না? সমরেখীয় ভেক্টর ব্যাপারটা বুঝতে পারলে কি জিনিস হলো সেটা। এবার দেখো একটা ছবি, একটা বিচ্ছিরি ছবি টবি, এত ছবি টবি কেন? ভেক্টরের প্রচুর ছবি আছে, ছবিগুলোকে বুঝতে পারলে তোমার অর্ধেক কাজ, অর্ধেক না 90% কাজ হয়ে গেল। ছবি বোঝাই আসল কাজ। এবার দেখো, এইখানে আমি একটা তল এঁকেছি, এই একটা তল এঁকেছি। তল আঁকতে হলে আমাকে দুটো সরলরেখা লাগবে, একটা ক্ষেত্রফল আঁকতে দুটো বাবা সরলরেখা তো দিতে হবে আমাকে নাকি? তাহলে আমি কি করে করবো? এই যে ধরো আমি যে মেঝে, মেঝে একটা তল, তো সেই তলে তো কিছু লাগবে, মানে দেখো তাকিয়ে দেখো, তার জন্য তো একটা ছোটবেলায় পড়েছো, বড় হয়েও জানো, একটা তল বানাতে হলে কি লাগবে? দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তা দৈর্ঘ্য এবং প্রস্থ দুই যদি লাগে, তাহলে কি হবে? কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থের উপর যে ভেক্টরগুলো রয়েছে, সরি, একই তলের উপর, কি বলছি, একই তলের উপর অবস্থিত যে ভেক্টরগুলো, এ এবং বি ভেক্টরকে দেখো, এরা একটাই তলের উপরে আছে। মানে তোমার ধরো টেবিল, পড়ার টেবিলের উপর যে বইগুলো রয়েছে তারা সব এক তলে রয়েছে, তাই তো? টেবিলের তলার মানে টেবিলের যে উপরের তল, সেই উপরের তলে রয়েছে। তাহলে এরা একরেখীয়, বইগুলো এক তলে রয়েছে। কারণ এই ভেক্টরগুলো যারা একটাই তলে আছে তারা হচ্ছে একতলীয়। তাহলে এখান থেকে দেখো, ভেক্টর এ এবং বি এরা হচ্ছে একতলীয় ভেক্টর, ভেক্টর বা সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, ভেক্টর। ওকে, সমতলে আছে। এক সমতল মানে কিন্তু সমতল না, সম মানে সমান, মানে বা একতল, বুঝলে? এবার তাকিয়ে দেখো ভেক্টর সি কে। সি ব্যাটা করেছে কি, সে লাফ মেরেছে, সি লাফ মেরে দিয়েছে। সি যেই লাফ মেরে দিয়েছে সে তার তলের এই তলে নেই, সে তো বেরিয়ে গেছে। যেই মুহূর্তে ও এই তল থেকে বেরিয়ে গেছে, সেই মুহূর্তে ও আর এদের সম্পর্কে রইল না। এরা ওকে বললো যা, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ তুই কি করেছিস? তল ছেড়ে বেরিয়ে গেছিস।
তাহলে এই ভেক্টরটা ভেক্টর সি সমতলীয় নয়। পরিষ্কার? সমতলীয় নয়। দেখ, সমতলীয় নয়। বোঝা গেল? দেখো ডেফিনেশন কিন্তু এগুলো বই খুলে দেখবে এইরকম ডেফিনেশনই আছে। আমি জাস্ট এটাগুলোকে একটুখানি চেষ্টা করছি যাতে করে একটু অন্যরকম হয়ে যায় ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। এইবার খেয়াল করে দেখো, দুখানা ভেক্টর আমি এঁকে বসে আছি, দুটো ভেক্টরের মধ্যে মিল কোথায়? ভেক্টর দুটো সমান, দিকেও সমান কারণ সমান্তরাল, মান সমান। সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। দ্বিতীয় একটা বিষয়, ছবি দেখে আমরা কি বুঝতে পারছি? এদের দৈর্ঘ্য সমান, তাহলে মান সমান। যে সমস্ত ভেক্টরের মান সমান এবং দিক একই, সমান্তরাল ভেক্টরদের দিক একই, মান যদি সমান হয়ে যায় তখন আমরা তাদের কি বলবো? সমান ভেক্টর। অর্থাৎ এ সমান সমান বি। এ এবং বি ভেক্টর দুটো সমান হবে কখন? যখন মান সমান হবে এবং দিক সমান হবে। ক্লিয়ার হোক? মান সমান এবং দিক সমান হবে। দিক সমান কখন হবে? যখন তারা সমান্তরাল হবে। একদম সহজ কথা। অথবা একই রেখার উপর থাকবে। ঠিক আমরা বলেছিলাম আগের বার, একই রেখার উপরে থাকবে অথবা সমান্তরাল হবে। অর্থাৎ সমান ভেক্টর যারা, তাদের মান যেমন সমান, তেমনি তারা কি ভেক্টর? এক রেখীয় ভেক্টর, তাই তো? এক রেখীয় ভেক্টর। তো আমি এখানে একটা ছবি আঁকিনি, জাস্ট আঁকা মানে এঁকে দিই, এটা উল্টো করে দেবো। এটা ধরো এইটা একটা ভেক্টর, আমি এমনি হাতে আঁকি, আর এই একটা ভেক্টর, এটাকে আমি নাম দিচ্ছি ভেক্টর সি এবং এটাকে নাম দিচ্ছি ভেক্টর ডি। এদের মান সমান, সমান্তরাল, মান সমান, এক রেখীয় মানে সমান্তরাল ভেক্টর। কিন্তু দিক উল্টো, তাই না? তীর চিহ্ন দিক তো শো করছে, দিক উল্টো বা বিপরীত, বা বিপরীত। উল্টো বা বিপরীত। তাহলে এদের আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো এরা বিপরীত ভেক্টর। তাহলে এদের নাম কি হচ্ছে? না, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কিভাবে লিখবো আমরা? বিপরীত ভেক্টর মানে হচ্ছে সি সমান সমান মাইনাস অফ ডি। এই মাইনাস চিহ্নটা বিপরীত শো করছে, মানে বিপরীত দিক শো করছে। মান কিন্তু সমান। যদি সির মান 5 হয়, মানে ভেক্টর সির মান 5 হয়, তাহলে ভেক্টর ডির মানও 5, কিন্তু দিক আলাদা, উল্টো দিকে। উল্টো দিকে হাঁটতে হবে, উল্টো দিকে কেউ কেউ তো কখনো কখনো হাঁটে, যাই হোক, তো উল্টো দিকে হেঁটে ফেলেছে, বেশ ভালো কথা। এখান থেকে আমরা আর একটা আইডেন্টিটি বা আর একটা থট পাচ্ছি, সেটা হচ্ছে দুটো ভেক্টর এ মাইনাস বি সমান সমান 0, যেটা নিজে একটা ভেক্টর, কিন্তু আমরা জিরো ভেক্টরকে জিরো বলেই লিখবো, মাথায় চিহ্ন দেব না। অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগফল যদি শূন্য হয় তবে তারা কি? এক রেখীয় ভেক্টর। একটা বলছি না, তারা সমান ভেক্টর। তারা সমান ভেক্টর, এখানে লিখিনি আমি বোধহয়, না না, এরা হচ্ছে সমান ভেক্টর। আর যদি যোগফল সমান হয়, যোগফল শূন্য হয়, এ যোগ, এ তো না, আমার সি ছিল এখানে, সি এটাকে পাশে নিয়ে আসলে সি প্লাস ডি সমান সমান যদি 0 হয়, তাহলে তারা বিপরীত ভেক্টর। আমরা আরো একটা ডেফিনেশন বলতে পারবো, এটা আরো একটা ডেফিনিশন। ওকে, তাহলে শূন্য ভেক্টর পাওয়া গেল।
শূন্য ভেক্টর এখান থেকে ডিফাইন করে ফেললাম যে দুটো সমান ভেক্টরের বিয়োগফল হচ্ছে যেটা হবে সেটা শূন্য ভেক্টর, অথবা দুটো ভেক্টর যারা পরস্পরের বিপরীত তাদের যোগফল হচ্ছে শূন্য ভেক্টর। পরিষ্কার? শূন্য ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মান শূন্য। শূন্য ভেক্টর এর মান কত কত বললাম? শূন্য। শূন্য ভেক্টরের মান কত? শূন্য, 0। তো যাই হোক, তাহলে ভেক্টরের এই কনসেপ্টগুলো বইতেও আছে, খুব ভালোভাবে দেওয়া আছে, সমস্ত বইতেই ভালোভাবে দেওয়া আছে। আশা করছি তোমরা বুঝতে আর অসুবিধা হবে না যদি এটা দেখো। এবার দেখো, তিনখানা ভেক্টর দেখেছি, তিনখানা রঙের ভেক্টর, তারা একই দিকে যাচ্ছে। একই দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি করা হয়েছে বলতো? যেটা করা হয়েছে যে ভেক্টরগুলোকে আমি তিনবার লিখেছি, তাই না? তিনবার লিখেছি, একবার, দুবার, তিনবার। তাহলে কবার লিখেছি? তিনবার। তাহলে আমি যেটা করেছি 3 মাল্টিপ্লাইড করেছি ভেক্টরটাকে, স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করেছি ভেক্টর। এটা স্কেলার। কেন স্কেলার? কারণ তুমি কাউন্ট করতে পারছো, যেটা কাউন্ট করতে পারছো সরাসরি। ভালো করে বুঝছো, কাউন্ট করতে পারছো। ভেক্টর কাউন্ট করতে পারবে না, কিন্তু ভেক্টরকে কাউন্ট করতে পারবে না। তাহলে যেটা করলাম সেটা হচ্ছে স্কেলার। এটা স্কেলার আর এটা ভেক্টর। স্কেলার গুণ ভেক্টর কি হচ্ছে? এটা যেটা দেবে সেটা হচ্ছে আরেকটা ভেক্টর। ওকে, তার মানে 3a মানে হচ্ছে 3টে a, এবং 3a বলে যে ভেক্টরটা নতুন তৈরি হলো, আর প্রথমে আমার ভেক্টর ছিল a, এবং দ্বিতীয় ভেক্টর যেটা এলো সেটা হচ্ছে 3a, তাই তো? এই দুটো ভেক্টর কি? এরা সমরেখীয় ভেক্টর বা সম কি বলে সমান্তরাল ভেক্টর তো অবশ্যই। এরা মানের সমান নয়, দিক এদের সমান। তাহলে কোনো ভেক্টরকে তুমি যদি কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি হবে? ভেক্টরটা বড় বা ছোট হয়ে যাবে। ছোট কি করে হবে? স্কেলার তো মাইনাসও হয় না, -5a। এটা কি করে রাখবো? এটা মানে কি? -5a মানে হচ্ছে উল্টো দিকে, 3টে, 4টে আর 5টা। এটা আমার ভেক্টর এ ছিল, স্কেলিং এ হচ্ছে না কিন্তু, হ্যাঁ। এটা এ, এটা এ, এটা এ, এটা এ, তাই কি না? এটা মাইনাসে, 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 কারণ এই ভেক্টরটাকে আমি ডিফাইন করে ফেলেছি। এটা এ, একবার ডিফাইন করে ফেলেছি না? তাহলে এ যদি এটা হয় তাহলে তার উল্টো ভেক্টর কোনটা হবে? এদিকে হবে। এটা মাইনাসে, মাইনাসে 5বার লেখা আছে -5। তাহলে স্কেলার দিয়ে যখন মাল্টিপ্লাই করছি আমি, স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে স্কেলার তার সাথে যদি মাল্টিপ্লাই করি, আমি ডট বা ক্রস দিচ্ছি না এখন গুণের জন্য। কেন দিচ্ছি না তো পরে বুঝতে পারবে। যা করছি সবই ভেবে চিন্তেই করার চেষ্টা করছি। ভুলবশত পেরোলাম বিপদ সীমানা, গান আছে একটা। তো স্কেলার গুণ ভেক্টর কি হবে? একটা ভেক্টর তৈরি হবে, ভেক্টর। স্কেলার গুণ ভেক্টর তৈরি হয় ভেক্টর। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? স্কেলার কি জিনিস, ভেক্টর কি, স্কেলার শিখলাম, ভেক্টর শিখলাম, আর কি শিখলাম? কিভাবে আমরা জিওমেট্রিক্যালি এটাকে আঁকতে পারি, এবং কিছু ডেফিনিশনস, তাই না? জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন শিখেছি। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন মানে জ্যামিতি আঁকা, রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তো স্কেলার শিখলাম, ভেক্টর শিখলাম, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন শিখলাম, স্কেলারকে মাল্টিপ্লাই করা শিখলাম, কিছু বেসিক ডেফিনিশন শিখলাম, কয়েকটা রুল পর্যন্ত শিখে ফেলেছি কিন্তু আমরা। যদি বুঝতে না পারো প্রিভিয়াসলি দেখো, কয়েকটা রুল অফ ভেক্টর অ্যালজেব্রা আমরা কিন্তু শিখছি। আমরা ধীরে ধীরে ভেক্টর অ্যালজেব্রা শিখছি বাই ডেফিনেশন। ওকে, তাহলে আমরা এটুকু আজকে শিখেছি, এটুকু আগে হজম হয়ে যাক।
হজম মানে হচ্ছে শুধুমাত্র খেলে তো হবে না, হজম করা মানে হচ্ছে যেটা তোমার পুষ্টিতে লাগবে। পুষ্টি চ্যাপ্টারটা তোমরা পড়ে ফেলবে বায়োলজিতে, তখনই দেখতে পাবে। যাই হোক, আমি তো বায়োলজি অত ভালো জানি না, তোমরা একটু পড়ে ফেলো। আমি বায়োলজি নিয়ে কিছু না বলাই ভালো। তো ভালো থাকো, সাবধানে থাকো। ততদিন অবধি আমি নেক্সট ভিডিওটা খুব শিগগিরই আপলোড করার চেষ্টা করবো। ততদিন অবধি তোমরা পড়াশোনা করো। বাই।